আর স্যার আমাদের জেনেরিক এবং জেনেরিক আর ট্রেড নেমের মধ্যে পার্থক্য, জেনেরিক নেম হলো যে ঔষধের মূল নাম যেটা, সেটা হলো জেনেরিক নাম, ঠিক আছে। আর ট্রেড নেম হলো যে কোম্পানিরা যে নাম দেয়। হ্যাঁ, তারপর কয়েকটা উদাহরণ দিবেন। এই কয়েকটা দিলেই হবে। জ্বরে যেসব ওষুধ কাজ করে, পাইরেক্সিয়া মানে জ্বর। হ্যাঁ, অ্যান্টিপাইরেটিক্স মানে বুঝছি। যেমন বিশেষ করে আমাদের পোস্ট অপারেটিভ পেইন, অপারেশনের পরে যে ব্যথা হবে না, একটা অপারেশন হলো, কাটাছেঁড়া করা হলো, তাহলে খুব ব্যথা হবে। তাহলে এই পোস্ট অপারেটিভ পেইনে আমরা কোনটা ইউজ করি? পেথিরিন ইউজ করি, ঠিক আছে। তারপর ধরেন হার্ট অ্যাটাক হয় না, হার্ট অ্যাটাক যেটাকে আমরা এমআই বলি, যে প্রচন্ড ব্যথা হয়, ওই এমআই এর পেইনেও আমরা পেথিরিন ইউজ করি। মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক, শক সার্জারির পরে কি পেথিরিনটা দেয়? মানে 48 আওয়ার্স পেথিরিনটা দেই, বিশেষ করে মেজর সার্জারিতে পেথিরিন দেওয়া হয় 48 আওয়ার্স, মানে 48 ঘন্টা 2 দিন পর্যন্ত পেথিরিন দেওয়া হয়। তারপরে আমরা অন্য পেথিরিন দিতে হবে। হ্যাঁ, সিভিয়ার পেইন থাকে তো পেথিরিনটা। এখানে আবার আপনার তিনটা বলেন আপনারা, একটা হলো অপিওয়েড অ্যানালজেসিক, যেগুলো এগুলা স্ট্রং অ্যানালজেসিক, মানে অনেক বেশি ব্যথা হলে তখন এগুলো দেওয়া হয়। এটা আবার পেথিরিনটা আমার দেওয়ার আগে একটা জিনিস চেক করতে হবে, সেটা হলো বিপি চেক করতে হবে, ঠিক আছে। ব্লাড প্রেশার যদি কম থাকে, 90/60 কম থাকে, তাহলে আমরা পেথিরিন দেওয়া যাবে না। কন্ট্রাইন্ডিকেশন কি? তাহলে হাইপোটেনশন, প্রেশার কম থাকলে পেথিরিন দেওয়া যাবে না। জি জি, পোস্ট অপারেটিভ পেইন, পোস্ট মানে পরে, জি, পোস্ট অপারেটিভ পেইন মানে অপারেশনের পরে যে ব্যথা হয় সেটা। স্যার আমাদের সাজেশন দিবেন না? সাজেশন দিবে তো, আপনারা যোগাযোগ করেন অফিসে, সাজেশন দেয়া আছে আগে থেকে। মানে কখন দেওয়া যাবে না? এই পেথিরিনটা দেওয়ার আগে বিপি চেক করতে হবে, ব্লাড প্রেশার চেক করতে হবে। ব্লাড প্রেশার কম থাকলে দেওয়া যাবে না। রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটা এক ধরনের রোগ, গিরায় 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 ব্যথা হয়, ঠিক আছে। সেম, এগুলো সেমই। পেথিরিনটা আমরা পোস্ট অপারেটিভ পেইনে দিই, আর ওপিয়েড যেগুলো আছে ওপিয়েড, সেগুলো হলো সিভিয়ার পেইনে আমরা দিই, মানে ব্যথাটা যখন বেশি হবে। ওপিয়েড অ্যানালজেসিক যেগুলো সবগুলোই আমরা ওপিওয়েডের ব্যবহার হচ্ছে যখন অতিরিক্ত ব্যথা হবে। জি, ওপিআইওয়াইডি। স্যার রিউমাটিক ফিভারের সিম্পটমগুলো কি? রিউমেটিক ফিভারের সিম্পটমস এটা আপনাদের লাগবে না, ঠিক আছে। তাও এটা হবে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস থাকবে, মানে গিরে গিরে ব্যথা হবে, প্রথমে এক গিরে হবে, তারপর আরেক গিরে হবে, এরকম হবে, ঠিক আছে। তারপর হার্টের সমস্যা হবে, প্যানকার্ডাইটিস হবে, তারপর রেইস্ট আমার সিআরপি এগুলো বেড়ে যাবে। হ্যাঁ, তারপর নোডিউল হবে, ইরেথেমা মার্জিনেটাম, এগুলো হবে। ক্রাইটেরিয়া কিছু পড়িয়েছে আপনাদেরকে, এটা পড়ানো হয়েছে আপনাদেরকে? রিউমেটিক ফিভার, রিউমেটিক ফিভার পড়ানো হয়েছে? এটা তো মেডিসিনে আছে মনে হয়, মেডিসিনে পড়বেন ডিজিজ।
ওইটা হলো বাধ্য যেটা, এটা এখন সাধারণত হয় না, খুব কম পার্সেন্টেজ। ঠিক আছে, তার মানে এটা গিরায় ব্যথা হবে, ওটা হার্টেও সমস্যা করবে, বুঝেছেন? হার্টেও সমস্যা করবে। তাহলে ওপিয়েড অ্যানালজেসিক গুলো আমরা দিব মডারেট টু সিভিয়ার পেইনে, বা যখন ধরেন আমি এনএসএ দিতে পারছি না একজন পেশেন্টকে কোনো কারণে, ধরেন একজন পেশেন্টের কিডনি সমস্যা আছে বা তার পেপটিক আলসার ডিজিজ আমি সাসপেক্ট করছি। হ্যাঁ, আপনাদেরকে সাইড ইফেক্ট গুলো তো বলা হয়নি, সাইড ইফেক্ট গুলো বললে বুঝবেন। যেমন আমরা যে এনএসএড ইউজ করি, এনএসএড এর সাইড ইফেক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইড ইফেক্ট কি বলেন তো? এটা ইয়ে হতে পারে স্যার, পেপটিক আলসার হতে পারে। হ্যাঁ, গুড। পেপটিক আলসার ডিজিজ হতে পারে। হ্যাঁ, পেপটিক আলসার শুধু হতে পারে না, এমনকি পারফোরেশন হয়ে যেতে পারে তো যাদের থাকে আলসারটা। না, হ্যাঁ, তো তখন ধরেন আমি তখন ওপিয়েড ইউজ করতে পারবো আর কি, তখন তাদেরকে ওপিয়েড বা অন্য অ্যানালজেসিক গুলো দিব। এনএসআইড শুধু যে আপনার পেপটিক আলসার করবে এরকম না, পেপটিক আলসার পারফোরেশন নিয়ে চলে আসে আমাদের ওয়ার্ডে, এরকম আমরা প্রচুর পাই। মানে কি জানেন, মানে ফুটো হয়ে যাবে, আলসারটা ছিল হয়তোবা পাকস্থলীতে অথবা ডিউডেনামে, ওটা ওই আলসারটা ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে কি হবে, খাবার দাবার যা আছে সব পেটে বের হয়ে যাবে, তাহলে বুঝেন অবস্থা কি, সাথে সাথে অপারেশন লাগবে। তাহলে এনএসআইড এর কন্ট্রাইন্ডিকেশন আছে, এটা পরে বলছি। তাহলে ওপিয়েড আমরা মডারেট টু সিভিয়ার পেইনে, হ্যাঁ ঠিক আছে, মানে মাঝারি থেকে খুব বেশি প্রচন্ড ব্যথা হলে তখন দিতে পারে। আর এনএসআইড এর কন্ট্রাইন্ডিকেশন মানে সাইড ইফেক্ট গুলো কি কি আছে? এনএসএইড মানে ফুল মিনিংটা তো লিখছি, কিন্তু এটা মানে কি? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। বাংলায় বলতে তো এটা তো বাংলায় আসলে স্টেরয়েড না, নন স্টেরয়েডাল। আচ্ছা, মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে যেসব ওষুধ আমরা প্রদাহের ক্ষেত্রে ইউজ করি, প্রদাহ মানে ইনফ্লামেশন, যেখানে ধরেন ব্যথা হচ্ছে বা ইয়ে হয়ে গেছে কোন একটা, যে কোনো কারণে এখানে ইনফ্লামেশন হয়েছে সহজ কথায়, তো সেক্ষেত্রে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করি। এখন স্টেরয়েড যেটা বেশি প্রদাহ হয়ে যায় সেই জায়গায় আমরা এই ড্রাগটা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, এখন নন স্টেরয়েডাল কেন সেটা বুঝেন, কারণ স্টেরয়েডও আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। স্টেরয়েড যেগুলো সেগুলো অ্যান্টি ইনফ্লামেটরি, সেগুলো প্রদাহের বিরুদ্ধে কাজ করে, কিন্তু এগুলো হলো স্টেরয়েড না, কিন্তু প্রদাহের বিরুদ্ধে কাজ করে, এই জন্য এগুলোকে বলে নন স্টেরয়েডাল, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, জন্য এনএসআইড বলে। ঠিক আছে, এটা তাহলে সাইড ইফেক্ট গুলো কি হবে? পেপটিক আলসার হবে সবচেয়ে বড় সাইড ইফেক্ট, কিডনিতে ইনজুরি হতে পারে, নেফ্রোটক্সিসিটি আছে। হ্যাঁ, কিডনিতে সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে। হ্যাঁ, এজন্য ব্যথার ওষুধ দেওয়ার আগে সাবধান, বিশেষ করে বয়স্ক পেশেন্ট বা যাদের আগে থেকে পেপটিক আলসারের সমস্যা আছে। এই জন্য কিন্তু আমরা সবসময় ব্যথার ওষুধের সাথে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিবেন। হ্যাঁ, আবার বলে দিতে হবে ব্যথার ওষুধটা কখন খাবে, খালি পেটে না ভরা পেটে খাবে? ভরা পেটে খাবে। ঠিক আছে, কারণ খালি পেটে খেলে কি হবে, সাইড ইফেক্ট গুলো আরো বেশি হবে, পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকবে। ভরা পেটে খেতে হবে, যার সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিবেন। এটির সাথে স্যার আপনার যে নেফ্রোজেন রেট আছে, এটার সঙ্গে কিন্তু ইসোমিপ্রাজল 20 অ্যাড করা হয়েছে, তো বলে যে খালি পেটে খাওয়া যাবে, কিন্তু আমি মাঝে মাঝে আমার ওই না না খালি পেটে খাবে না, ওই নেফ্রোজেন ইসোমিপ্রাজলটা এটার সাথে অ্যাড করা আছে, সমস্যা নাই, অনেকগুলো আছে। ইসোমিপ্রাজল গুলো খাবার আগে পরে খুব বেশি ভ্যারি করে না, ঠিক আছে, কোনো ফ্যাক্ট না, কিন্তু আপনার তো ব্যথাটা তো ভরা পেটে, ব্যথাটা তো ভরা পেটে খেতে হবে। তারপরে আমার কিন্তু ওই পেট ব্যথা করেছিল, আমি ওই একটা তো দেখাইছিলাম আমার ব্যথার জন্য, তো দেখাইছিলাম আমার পর উনি আমাকে ওই যে নেপজন দিছিল, ওটার সঙ্গে ইসোমিপ্রাজল অ্যাড করা আছে, তো বলছি খালি খাওয়ার আধা ঘন্টা নেই, তো খাইতে গেছি আমার পেট ব্যথা করে। পরে আমি বুদ্ধি করি আবার এটা খাওয়ার আগে
গ্যাস টেম্পারেচার আঠাইছে খাওয়ার পরে তো গরম কথা বলে গেছি আমি বলেছি যেটা দিছি সুপ্রাজল এটা খেলে আর মরা যাবে আচ্ছা এই সুপ্রাজল এক করে তো বলে কাজ শুরু করতে আসেন তারপর কি ছিল আপনাদের স্যার অ্যান্টাসিডের কার্যপদ্ধতি অ্যান্টাসিড অ্যান্টাসিড অ্যান্টাসিডের কার্যপদ্ধতি অ্যান্টাসিডটা মানে আমি পড়িয়েছি আপনাদেরকে না মোটামুটি তো পড়ানোর চেষ্টা করেছিলাম মেকানিজম আচ্ছা মেকানিজম বলে নি মনে হয় আচ্ছা অ্যান্টাসিড আমাদের কি কি আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে কার সাথে বিক্রিয়া করবে অ্যান্টাসিডটা কার সাথে বিক্রিয়া করবে এটা অ্যান্টাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করবে কার সাথে বিক্রিয়া করানো দরকার অ্যান্টাসিড আমরা কখন ইউজ করি হ্যাঁ গুড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আরে আপনার তো অ্যাসিডিটি সমস্যা হচ্ছে ওর সাথে বিক্রিয়া করা দরকার ওকে নিউট্রালাইজ করা দরকার ওকে প্রশমিত করা দরকার তাই তো তাহলে এটা হলো কি আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যান্টাসিড এটা এক ধরনের ক্ষার বেজ যেটাকে বলি আমরা হ্যাঁ আর এটা হলো অম্ল অম্ল বা অ্যাসিড তাহলে অম্ল আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে আমাদের লবণ পানি লবণ ও পানি তাহলে কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার ঠিক আছে বিক্রিয়া সমাধান করতেছেন তাহলে এটা হবে লবণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা আর এটা হবে পানি ভুলে যান এই তো আবার পড়তে হবে বারবার দেখতে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সেম বিক্রিয়া করবে লবণ তৈরি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়েছে তো এখানে অ্যালুমিনিয়াম সেজন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড স্যার এটা তো লিখে দিয়েছিলেন তো বুঝি নাই আর লিখে দিয়েছিলাম না আচ্ছা 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 এটা একটা কার্যপদ্ধতি ওটা বুঝি নাই আর কি কেমনে কি হ্যাঁ এটাই এখন আমরা আরো বলেছিলাম যে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করে আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করে মনে আছে একটা সাইড ইফেক্ট আছে মনে আছে আপনাদের অ্যান্টাসিডের সাইড ইফেক্ট মনে আছে কোনটা ডায়রিয়া করে গুড কোনটা ডায়রিয়া করে কোনটা ডায়রিয়া করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা ডায়রিয়া করে আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করে কনস্টিটিউশন করে এইজন্য আমরা কি করি দুইটাকে হ্যাঁ কম্বাইন দুইটা একসাথে দেই গুড আপনাদের ভালো মনে আছে মাশাআল্লাহ এখন আরেকটা কথা আছে যে অ্যান্টাসিড এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় আপনার কোন অ্যান্টাসিডটা ল্যাক্সিটিভের কাজ করবে তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তাহলে এটা ল্যাক্সিটিভ বুঝতে পেরেছেন তো অন্যরা বুঝতে পারছেন তো এরা মানে কিছু কোনো রেসপন্স করছেন না আপনারা পড়াশোনা করেননি আচ্ছা আমাদের জন্য বলি এটা হলো যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাইড ইফেক্ট হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা ঠিক আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাইড ইফেক্ট হলো এটা ডায়রিয়া করবে রাশেদের দিন আপনি খেয়াল করেন ডায়রিয়া করবে আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা হলো কনস্টিপেশন করে এজন্য আমরা দুইটা একসাথে দেই যাতে কি না হয় কোনো সাইড ইফেক্ট না হয় একটা আরেকটাকে করে রাখবে আমরা বলছিলাম যে কোনটা ল্যাক্সিটিভ হিসেবে ইউজ করা যায় অর্থাৎ কনস্টিপেশনে কোনটা ইউজ করা যাবে কারো পায়খানা কোষ্ঠকাঠিন্য হলো তখন আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারবো ঠিক আছে বুঝতে পেরেছেন আর কি কোশ্চেন বলেন অন্যদের পড়াশোনা করেননি যারা কোশ্চেন নেই মানে পড়াশোনা করেননি কি কোশ্চেন করবো আমরা যারা পড়াশোনা একটু করেছে তাদের কোশ্চেন আছে মনে হয় হ্যাঁ প্রেশার নিয়ে কিছু বলবো প্রেশার নিয়ে আচ্ছা স্যার আমরা তো আমাদের ফিটিং শিখে দিন আমরা তো প্রেশার মেশিন নিয়ে আছি মেডিসিনে শেখানো হবে আপনাদের মেডিসিনে প্র্যাকটিক্যাল আছে আচ্ছা আপনারা এটা ভালো কোশ্চেন করেছে এটা আপনাদের অনেক লাগবে কিন্তু এটা ভুল করে সবাই হ্যাঁ এটা বলতেও পারে না ঠিক মতো নরমাল প্রেসার কত এটা যদি জিজ্ঞেস করে কেউ বলবে 120/80 কেউ বলবে 110/70 কেউ বলবে অমুক কেউ বলবে তমুক আচ্ছা যাই হোক বিভিন্নটা বলেন কে বলতে পারবেন বলছিলেন কি স্যার আপনি বলেন তাহলে নরমাল
হ্যাঁ নরমাল ব্লাড প্রেশার স্যার আপনার এমনিতে সিস্টোলিকটা হচ্ছে 120 আচ্ছা আর ডায়াস্টোলিক হচ্ছে 80। এটাই হ্যাঁ, এরপরে আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে আপনার 15 আপ 30 পর্যন্ত আর কি, যাদের আছে বছর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো বলেছেন। তাও অন্যরা আরো খারাপ ভাবে বলে, আমরা এইভাবে বলবো না, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখেন, ঠিক আছে? এটা আপনাদের মেডিসিনেও লাগবে, এতেও লাগবে। আচ্ছা, আগে আমরা কোনটা বলবো? আগে কি নিচেরটা বলবো না উপরেরটা বলবো? প্রথম ফোরটা বলবো। আগে উপরেরটা বলবো, সিস্টোলিকটা বলবো, তারপর ডায়াস্টোলিকটা বলবো। তাহলে আমরা সবসময় রেঞ্জের মধ্যে বলবো, কারণ সবার ফিজিওলজি এক না। একজন চিকন মানুষ আর একজন স্বাস্থ্যবান মানুষ, তাহলে সবার বডি ফিজিওলজি কি একরকম হবে? একবার 100% 120 বা 80 সবার হবে? হবে না। তাহলে আমরা একটা রেঞ্জের মধ্যে বলবো। সিস্টোলিক ব্লাড প্রেশার যদি আমাদের 110 বা 140 এর মধ্যে থাকে তাহলে আমরা এটাকে নরমাল বলবো, আর ডায়াস্টোলিকটা যদি আমাদের 90 থেকে 60 এর মধ্যে থাকে তাহলে ওটা নরমাল, ঠিক আছে? তাহলে এইভাবে বলবেন, রেঞ্জে বলবেন যে সিস্টোলিক স্যার 110 থেকে 140 আর ডায়াস্টোলিক 60 থেকে 90, এটা হলো নরমাল। তাহলে ধরেন আপনাকে বলছে কারো প্রেসার 110/80, কি নরমাল না অ্যাবনরমাল? নরমাল। হ্যাঁ নরমাল। একটু মাত্রা ঘুরে গেছে। না 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 হ্যাঁ 110/80 না 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 110/80 80 এটা তো হাইপো হাইপো, কমে গেছে প্রেশার। এই তো খেয়াল করেনি আমি তো। সিস্টোলিকতে বললাম নরমাল হলো 110 থেকে শুরু, 110 থেকে 140 এর মধ্যে থাকলে নরমাল। তাহলে ওনার তো 110 আছে, আচ্ছা আচ্ছা না 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 ঠিক আছে, নরমাল। এমনকি 100 হলেও আপনি হাইপোটেনশন বলতে পারবেন না। যদি সিস্টোলিক তখন কিন্তু একটু লো প্রেসার বলা যায়, কিন্তু হাইপোটেনশন বলা যাবে না, একবারই কমে গেছে এরকম বলা যাবে না। এটা অনেকের আছে যে অ্যাডাপ্টেড, এটাকে বলে আমরা লো সেট বিপি। বিশেষ করে যারা ফিমেল বা চিকন লিন এন্ড থিন তাদের প্রেসার কি থাকে? হ্যাঁ একটু কম থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ওনার তো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে এটাকে বলে লো সেট বিপি। কিন্তু আমরা হাইপোটেনশন কখন বলবো? হাইপোটেনশন বুঝতে পারছেন না? জি স্যার। যখন স্যার সিস্টোলিকটা 110 এর নিচে এবং হ্যাঁ। ডায়াস্টোলিকটা 60 এর নিচে চলে আসবে, তখন হাইপোটেনশন বলবেন? না তখনও বলবেন কমছে বলবেন। আরো হ্যাঁ কমে যাবে। হ্যাঁ, যখন সিস্টোলিকটা একবারে 90 এর নিচে চলে যাবে, ঠিক আছে? সিস্টোলিকটা আর ডায়াস্টোলিকটা ধরেন 60 এর নিচে চলে গেল, তখন আমরা হাইপোটেনশন বলবো। তখন বলবো যে আসলে প্রেসারটা কি হয়ে গেছে? লো হয়ে গেছে। আর প্রেসার লো হওয়ার অনেক কারণ থাকতে পারে, কারণ অনেক বেশি ডায়রিয়া হলো, অনেক বেশি ভমিটিং হলো, তখন প্রেসার কমে যেতে পারে তার। কেউ প্রেসার ওষুধ খায়, আপনাদের বাসায় বয়স্ক কেউ থাকতে দেখবেন যে 2-3টা প্রেসার ওষুধ খায়। এখন 2-3টা খাওয়ার পরে দেখা গেল যে তার প্রেসারটা কি অনেক কমে গেল, তখন তাকে আমরা ড্রাগ অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে, হয়তো বা একটা বাদ দিবে বা অন্যটা অ্যাড করবে বা ডোজ একটু কমিয়ে দিবে, ঠিক আছে? হাই হয় মানে 140 এর উপরে গেলে সেটা হয়। হ্যাঁ 140 এর উপরে গেলে, আর 90 আপ গেলে, ঠিক আছে? হাই তো বুঝতেই পারছেন। সিস্টোলিক যদি 140 এর উপরে যায়, এগুলো আপনাদের মেডিসিনে আবার আসবে, তাও দেখেন। আর ডায়াস্টোলিক যদি 90 এর উপরে যায়, ঠিক আছে? এটা হলো তো হাই। হ্যাঁ হাই প্রেসার, ঠিক আছে? এটা হলো সিস্টোলিক। এটা 40 এর উপরে গেছে না স্যার? না 40 থাকতে হবে। 140 এর উপরে গেলে আমরা সাধারণত বলি প্রেসার হাই হলে কি করতে হবে, এটাই তো কথা। এটা ধরো এটা ধরো। আচ্ছা, তেঁতুল খাবে। এটা খাবে। আমরা কখন অ্যান্টি হাইপারটেনসিভ দিব সেটা হলো কথা। ধরেন ডাক্তারের কাছে আসলো রোগী, হ্যাঁ আপনার কাছে আসলো, এখন প্রেসারটা একটু বাড়তি পাচ্ছেন, 150 বা 140 পাচ্ছেন, আর উপরেরটা ধরেন, নিচেরটা ধরেন 80 বা 90 যাই পেলেন মানে বাড়তি পাচ্ছেন, তখন কি করবেন আপনি? সাথে সাথে একটা প্রেসার ওষুধ অ্যানজিলক দিয়ে দিবেন, অ্যামডোকাল দিয়ে দিবেন? জানেন তো এগুলো দিয়ে দিতে পারেন, হয়তো বা দিব না আমরা। একটা কথা আছে, সেটা হলো হোয়াইট কোট হাইপারটেনশন, মানে সাদা কোট দেখলে হাইপারটেনশন হয়ে যায়, এটা বুঝেছেন? কিছু কিছু রোগী দেখা গেছে ডাক্তারের চেম্বারে আসলে তাদের প্রেসারটা বেড়ে যায়, অন্য সময় নরমাল থাকে, কিন্তু চেম্বারে আসলে, ঠিক আছে, এটাকে বলে হোয়াইট কোট হাইপারটেনশন। তাহলে আমরা যখন স্ট্রেসে থাকি প্রেসার বেড়ে যায় না? কোনো একটা স্ট্রেসে আছেন আপনি, ধরেন পরীক্ষার আগের দিন বা একটু পরে ভাইভাতে যাবেন,
কি হয়, হার্ট রেটটা বেড়ে যায়, প্রেশারটা হয়তো বা দেখবেন যে একটু বেড়ে গেছে। তো এরকম টেনশনের কারণে ডাক্তারের চেম্বারে যাওয়ার কারণে কারো কারো রোগীর ক্ষেত্রে প্রেশারটা একটু বাড়তে পারে, এটাকে বলে হোয়াইট কোট হাইপারটেনশন। এই জন্য আমাদেরকে কি করতে হবে, যদি কারো একদিন প্রেশার বাড়তে পায় তখন আমরা কি করব, টানা তাকে 3 দিন প্রেশার মারতে হবে কমপক্ষে, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে যখন সে কাম এন্ড কোয়াইট থাকবে, হ্যাঁ ফ্রেশ থাকবে, তখনও যদি আমরা বাড়তে পাই তখন বলবো যে আসলেই তার কি হাইপারটেনশন আছে, তখন তাকে আমরা অ্যান্টি হাইপারটেনসিভের দিকে যাব। স্যার এদিকে এমএমএইচজি এটা মিলিমিটার মার্কারি, এটা একক আর কি, চাপের একক। বায়োচাপ কি আছে বলা প্রেশার নিয়ে কে জানি আপনার স্যার আর কিছু জানতে চাচ্ছেন? ডায়াবেটিস, আচ্ছা ডায়াবেটিস এগুলো আপনাদের মেডিসিনের পড়া। ডায়াবেটিসের মধ্যে আমরা আপনাদেরকে কি পড়েছিলাম, ক্লাসিফিকেশন গুলো, নামগুলো পড়েছিলাম তাই না? ডায়াবেটিস, আচ্ছা ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য একই। কিভাবে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করব, কিভাবে করব? আপনি একটা সিবিজি করলেন, দেখলেন যে বাড়তি, বলে দিলেন যে আপনার ডায়াবেটিস আছে, হবে? না স্যার হবে না, কারণ সিবিজিটা আমাদের 100% কি না, কনফার্ম না। আমরা যদি, হ্যাঁ যাদের আগে থেকে জানা আছে যে ওনার ডায়াবেটিস, উনি আগে থেকে ডায়াগনোসিস কেস, তখন তাদের ক্ষেত্রে আমরা মনিটর করার জন্য সিবিজিটা করি, মানে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ যেটা আমরা করি, সিবিজি বলি, যেটাকে আমরা ডায়াবেটিস মাপা বলি। ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। তো সিবিজিটা আমাদের কি না 100% কনফার্ম না, এজন্য আমরা কি করব, ওজিটিটি টেস্ট একটা বলে, ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস মানে কনফার্ম করব যে ডায়াবেটিস আছে কি নেই। ওজিটিটি এটা মানে কি, খালি পেটে একটা স্যাম্পল নিবে, রক্ত নিবে, সরাসরি ভেইন থেকে ভেনাস ব্লাড নিবে, তারপর আপনার 75 গ্রাম গ্লুকোজ খাওয়াবে, 75 গ্রাম, কম বেশি না কিন্তু 75 গ্রাম। খাওয়ানোর পরে 2 ঘন্টা পরে আরেকটা স্যাম্পল নেবে, তখন দেখবে যে কত আসে। তো যদি আমাদের ফাস্টিং, জি আচ্ছা আচ্ছা, হ্যাঁ যদি ফাস্টিং আমাদের 7 এর বেশি হয়, হ্যাঁ, আর 2 hours after যদি 2 ঘন্টা পরে যদি 11.1 এর বেশি হয়, তখনই আমরা, হ্যাঁ খালি পেট, তখন আমরা বলবো ডায়াবেটিস আছে। ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ, জি তাহলে কখন ডায়াবেটিস করবেন, খালি পেটে যদি 7 এর বেশি হয়, ভরা পেটে 11.1 এর বেশি হয়, তখন কোথা থেকে রক্ত নিব, ভেনাস ব্লাড নিয়ে, যেটা কি করে, নট ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। ক্যাপিলারিতে যদি আমার সাসপেক্ট হয়, ধরেন কারো আগে থেকে ডায়াবেটিস ছিল না, হঠাৎ করে দেখলাম যে 1500 হলো, অনেক বেশি, তখন আমি তাকে কি করব, কনফার্ম করার জন্য ওজিটিটি করতে দিব, তারপর কনফার্ম হলে তখন তাকে, ক্যাপিলারিটা হচ্ছে স্যার আমরা ওই যে ছোটখাটো ডায়াবেটিস মেশিন যেটা সচরাচর, হ্যাঁ 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 ওটাই, আর ওজিটিটিটা হচ্ছে স্যার যেটা নাকি আপনার ওই যে প্যাথোলজি হ্যাঁ হ্যাঁ প্যাথোলজিক্যালি যেটা করে, হাসপাতালে কি ওটা লিখে দিলে করে দেবো? জি ওজিটিটি। হাসপাতালে তো মেডিকেল সাব সিবিজি করে, সিবিজিটা আমরা দেখি, বেড সাইড দেখি, বললাম না, যাদের আগে থেকে ডায়াবেটিস আছে, আমি জানি তার আগে থেকে ডায়াবেটিস আছে, এখন কেমন আছে, হাইপোগ্লাইসেমিক, হ্যাঁ ওদের জন্য ওটা দেখার জন্য, মনিটর করার জন্য, কিন্তু ডায়াগনোস করার জন্য আমাকে ওজিটিটি করতে হবে, কনফার্ম হওয়ার জন্য ওজিটিটি করা লাগে। জি জি। আর কি বলছিলেন? স্যার যদি স্কিনের ড্রাগ আছে, স্কিনের ড্রাগ তো একটু করে, স্কিনের ড্রাগ কি কি আছে বলেন তো? টপিক্যাল অ্যান্টিবায়োটিক আছে, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল, টপিক্যাল স্টেরয়েডস, নাম বলেন কোনটা কি? অ্যান্টি স্ক্যাবিস তো বলেছি,
স্ক্যাবিসে দিবেন পারমিথ্রিন আর বেনজাইলমিথ্রিন। ঠিক আছে স্যার এটা আছে বলেন। যারা ডায়াবেটিস আছে ঠিক আছে এখন ফার্মেসির মাপা জানা যায় তারপর কতগুলো 2000 টাকা ফার্মেসি যেটা নরমাল আছে বা কতটার বেশি খালি পেটে 5 5.5 এরকম থাকতে হবে, ভরা পেটে ধরেন 7-8 এরকম থাকলে মোটামুটি কন্ট্রোলে আছে। ডায়াবেটিস আছে হ্যাঁ আর যাদের নাই তাদের নরমাল 7 আর ভরা পেটে 11। না না এটা তো কনফার্ম ডায়াগনোস কনফার্ম, এটা তো কনফার্ম করার জন্য 7 বেশি হলে আমরা বলবো যে ডায়াবেটিস আছে। আর ভরা পেটে মানে 11 ভরা পেট বলতে 75 গ্রাম গ্লুকোজ দেওয়ার পরে আর কি, 11 বেশি হলে তখন বলবো ডায়াবেটিস আছে। 7 বেশি হয়ে গেছে কিন্তু তার ফাস্টিং, তার মানে আপনার 5 5.5 থাকলে নরমাল, মানে নরমালি আর কি, ঠিক আছে। মানে 5 এর মধ্যে হয়ে গেলে সেটা ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আর আছে। যদি 7 কম থাকে খাওয়ার আগে তাহলে 5 থাকলে সেটা ডায়াবেটিস নরমাল। জি জি কন্ট্রোলে আছে। খাওয়ার পরে ধরেন 7-8, যেটা আমাদের 11.1 এর বেশি হলে ডায়াবেটিস, তাহলে 7-8 আর ধরেন এভারেজ 8 আনুমানিক, ঠিক আছে। অবশ্যই আমাদের 11.1 এর চেয়ে কম হতে হবে। হ্যাঁ আর কি বলছিলেন? না বলছিলাম স্যার স্কিনের ড্রাগ কি আছে আপনাদেরকে তো মিল্লা স্যার পড়িয়েছে, অ্যান্টি ফাঙ্গাল কি আছে নাম বলেন? হ্যাঁ এগুলো তো পড়িয়েছে, এগুলো তো আছে। হ্যাঁ তো আর কি জানতে চাচ্ছেন? এটা কখন দিব তাই তো? ফাঙ্গাল ইনফেকশনে দিব আমরা, যেমন টিনিয়া, এগুলো আপনারা আসলে মেডিসিনে ভালো পড়বেন, আরো মেডিসিন এগুলো আছে। টিনিয়া মানে যেটাকে আমরা দাঁত বলি আছে না, বা দাউদ বলি আমরা, হ্যাঁ ঠিক আছে, দাউদের মধ্যে টিনিয়া বলে ইংলিশে। ওই দাউদ হলে তখন দিবেন। দাউদ কিভাবে বুঝবেন? এটা আপনার রাউন্ড গোল গোল থাকবে, বিশেষ করে এই পেটের আশেপাশে হবে, আর রানের চিপা বেশি হবে। হ্যাঁ সবচেয়ে বেশি ইচিং থাকবে, গোল গোল চাকা চাকা হবে, মাঝখানে একটু ক্লিয়ারিং থাকে, মানে মাঝখানে একটু কম থাকবে, আশেপাশে দিকে বেশি থাকবে। কিন্তু আসলে ওরকম হয় না, আপনি যখন চুলকাতে থাকবে তখন পুরোটাই আসলে ইয়ে হয়ে যায়, ঠিক আছে। দেখে আপনাকে এটা আসলে চোখে দেখে ডায়াগনোসিস করতে হবে এটা দেখতে কেমন। তো টিনিয়া হলে আমরা অ্যান্টিফাঙ্গাল গুলো দিব, এটা একটা গেছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল। আরেকটা আছে আপনার পিটেরিয়াসিস ভার্সিকালার, এটাও ফাঙ্গাস দিয়ে হয়, তবে এটা হয় স্কিন মানে সুপারফিশিয়াল। মুখে দেখবেন যে সাদা সাদা হয়, ফোটা ফোটা সাদা সাদা হয়, দেখেছেন কখনো? মুখে সাদা সাদা ফোটা ফোটা হয়, হ্যাঁ কলমা। অনেকের আবার এই চেস্টে হয়, ব্যাকে হয়, হ্যাঁ হাইপোপিগমেন্টেশন মানে সাদা সাদা হ্যাঁ হ্যাঁ হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, হাইপোপিগমেন্টেশন হতে পারে। হ্যাঁ হ্যাঁ শোধ বলা হয়। তো তখন আমরা ওইটাও ফাঙ্গাস দিয়ে হয়, তো তখন আমরা এই অ্যান্টিফাঙ্গাল গুলো ইউজ করবো, বিশেষ করে ক্লট্রিমাজল বা ইকোনাজল বা অক্সিকোনাজল, যেটাই আমরা দিই। না ফাঙ্গালটা সাধারণত ছোঁয়াছে না বলা যায়, একেবারে কন্টাক্ট হলে তখন হতে পারে, ক্লোজ কন্টাক্ট হলে। ঠিক আছে, তাহলে অ্যান্টিফাঙ্গাল গুলো কখন ইউজ করবেন? ফাঙ্গাল ইনফেকশন হলে, সহজ কথা। আমাদের টিনিয়া আছে, টিনিয়া মেডিসিনে পড়বেন আরো ভালো করে, এখন একটু সহজে মনে রাখেন। না অ্যাফথাসালসার ফাঙ্গাল না, না ওটা তো অ্যান্টিফাঙ্গাল ইউজ করে না, কে বলেছে আপনাকে? হ্যাঁ অ্যাফথাসালসারে যায় না ওটা। অ্যাফথাস আপনি কিভাবে চিনবেন বলেন তো? অ্যাফথাস কিভাবে চিনবেন? অ্যাফথাস আপনি দেখে কিভাবে চিনবেন যে এটা অ্যাফথাস? কখন দিবেন আপনি মাইক্রোনাজল? অ্যাফথাস হলে তো অ্যাফথাসটা কিভাবে বুঝবেন আপনি বলেন? আপনার আইডিয়ার মধ্যে বলেন, সমস্যা নেই। না আপনার ফাঙ্গাল ইনফেকশন যদি আমি
ফাঙ্গাল ইনফেকশন চিন্তা করি মুখে, বিশেষ করে বাচ্চাদের হয়, হ্যাঁ, জিহ্বা সাদা সাদা হয়ে গেছে, বা একেবারে বয়স্কদের যারা অনেকদিন ধরে বেড হেডেন আছে, মানে বেডে শোয়া আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, মুখ পরিষ্কার করে না, তাদের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন সাদা সাদা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি অ্যান্টিফাঙ্গাল দিতে পারি। আর আপনি যেটা অ্যাবসাস বললেন সেটা হবে যে পেইনফুল, খুবই পেইনফুল, এটা আপনার আমার যে কোনো কারো হতে পারে। বিশেষ করে এটার কজ হলো আননোন ইটিওলজি, বেশিরভাগ ক্ষেত্রে কেন হয় এটা জানা যায় না। পেইনফুল হবে, একটু লাল হয়ে যাবে, সাইডে একটু সাদা থাকতে পারে, খুবই পেইনফুল হবে। কারো হয়েছে না মুখে এরকম, আশেপাশে জিহ্বার সাইডে বা আপনার ইয়েতে মাড়ির মধ্যে খুবই পেইনফুল হবে, ঠিক আছে, এটা হলো অ্যাপথাস। হ্যাঁ, লাল হয়ে যাবে, ছোট্ট একটা লিশন থাকবে, না দেখালে তো বুঝতে পারবেন না কারো থাক। ক্যাঙ্কর সরটা আছে না? হ্যাঁ, ক্যাঙ্কর সর, ক্যাঙ্কর সর সোরের কথা বলছেন? সোর তো আপনার সেটা যে কোনো জায়গায় হতে পারে, যেমন বেড সোর আছে, এসব প্রেসারে থাকতে থাকতে অনেকদিন শুয়ে থাকতে থাকতে তখন বেড সোর টোর হয়ে যায়, ইয়ে হয়ে যায় আপনার ওখানে আলসার হয়ে যায়, ঠিক আছে, পচে যায় ওখানে, তখন রেগুলার ড্রেসিং করতে হয়, অনেক ট্রিটমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, সেজন্য প্যারালাইজ রোগী হলে কি করবেন, পজিশন চেঞ্জ করে দিতে হয় 2 ঘন্টা পর পর, ডান কাত বাম কাত এরকম সবসময় একরকম না রাখা। আবার তাদের ক্ষেত্রে আপনার একটা নিউমেটিক বেড পাওয়া যায়, মানে বেডের মধ্যে এয়ার থাকে, ঠিক আছে, ওটা হ্যাঁ ওটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটা অনেক কারণ আছে। ওটা আপনার যে আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা আছে, ওইটার টোনটা একটু কমে যায়, এখানে একটা স্ফিংটার থাকে তো ইসোফেগাসের নিচে স্টমাকের সাথে, এখন টোনটা কি কারণে কমে, যেমন ধরেন অনেক বেশি পরিমাণ খেলাম, তাই না, তাহলে তো একটু রিফ্লাক্স হবেই। কেউ ওবেস, ঠিক আছে, তার টোন একটু কম, একটু রিফ্লাক্স হবে। স্মোকিং করলে হতে পারে, খেয়ে সাথে সাথে শুয়ে গেলেন, তাহলে একটু রিফ্লাক্স হতে পারে না, এসব কারণে হতে পারে। অ্যালকোহল, ওবেসিটি, স্মোকিং, বা আপনার টোন যদি কোনো কারণে কমে যায়, এসব কারণে হতে পারে। সেজন্য আমরা কি বলি যে খাওয়ার, যাদের জার্ড আছে বা নর্মালিও খাওয়ার সাথে সাথে কিন্তু বেড়ে যেতে নেই, খেয়ে সাথে সাথে শুয়ে যাবেন, দেখবেন যে আপনারা সমস্যা হবে। ট্রাই করে দেখেন, দেখবেন যে কিছুটা সমস্যা লাগছে। এজন্য খাবার আধা ঘন্টা পরে, কমপক্ষে আধা ঘন্টা পরে বেড়ে যেতে পারে, ঠিক আছে। টপিক্যাল অ্যান্টিবায়োটিক কি আছে আমাদের? নিউপিওসিন, নিউমাইসিন, ঠিক আছে, বেসিট্রাসিন। এখন অ্যান্টিবায়োটিক আমরা কখন দেই? যখন কোনো ইনফেকশন হবে, বিশেষ করে আমাদের স্কিন ডিজিজে যদি আমরা সেকেন্ডারি ইনফেকশন সাসপেক্ট করি, ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিভাবে বুঝবেন? অথবা ধরেন আমার অন্য ডিজিজ আছে, যেমন একজিমা আছে বা সোরিয়াসিস আছে, কিন্তু সেটা ইনফেক্টেড হয়ে গেছে। ইনফেক্টেড হয়েছে কিভাবে বুঝবো? অথবা লাল হয়ে গেছে, ব্যথা হচ্ছে, একটু পুস দেখা যাচ্ছে, তখন আমরা সাথে ওইটা তো ট্রিটমেন্ট দিব, যেমন একজিমার জন্য আমরা কি দিব, স্টেরয়েড দিব, তাই তো, স্টেরয়েডের সাথে আমরা তখন ইয়েটাও দিয়ে দিব, অ্যান্টিবায়োটিকটাও অ্যাড করে দিব, দুটো একসাথে দিব, ঠিক আছে। বা আমাদের হলো এরকম আর কি, মানে কনকমিটেন্ট কোনো যদি ব্যাকটেরিয়া, অন্য একটা ডিজিজ থাকে স্কিনের সাথে, যদি ওটা ইনফেক্টেড হয়ে যায়, তখন আমরা সাথে অ্যান্টিবায়োটিকও দিয়ে দিব। আবার ধরেন ছোটখাটো একটু কাটা গেল বা হলো, তখন আমরা ড্রেসিং করার জন্য কি দিই, এই হ্যাঁ অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে দিই। হ্যাঁ, স্কিন ডিজিজ তো শেষ নেই, স্কিন ডিজিজের তো অনেক ধরনের আছে, আমি তো কমন কয়েকটা বলছি আর কি। স্কিন ডিজিজের কি শেষ আছে? ডার্মাটোলজিস্টের কাছে গেলে বুঝতে পারবেন যে স্কিন এন্ড, হ্যাঁ
না না এমবিবিএস তো স্কিন তো এমবিবিএস না, স্কিন তো এমবিবিএস এর ইনিশিয়াল লেভেল, তারপর তো আপনার স্কিনের উপর তো আলাদা পোস্ট গ্রাজুয়েশন আছে, স্কিন স্পেশালিস্ট আছে। এই আজকে আবার গেল না না আরে একটু কেউ আসেন তো এটার উপর দিতে হবে নাকি কিরকম করা লাগবে? কিভাবে ছিল কি জানি। ধরো ভাঙিলে ভাঙুক নতুন কিনিব বলে থাকবো না বলে যায় আমাদের ভেঙে যাবে না। আচ্ছা হ্যাঁ, এটা ইয়ে হয়ে গেছে, এটা তো আগেও সমস্যা হয়েছিল। ভয় লাগছে। তারপর আসেন স্টেরয়েড, তাই তো, টপিক্যাল স্টেরয়েড। টপিক্যাল স্টেরয়েড গুলো আমরা কোথায় দিব? যেমন একজিমা, সোরিয়াসিস, আরো অনেক আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস, কন্টাক্ট ডার্মাটাইটিস। এটা একটা গ্রুপ, হ্যাঁ এটার আন্ডারে কিছু ড্রাগস আছে যেমন হাইড্রোকর্টিসন, ঠিক আছে, বিটামিথাসন, ডেক্সামিথাসন। এখন আপনার টপিক্যাল স্টেরয়েড ইউজ করলে কিন্তু সাইড এফেক্ট আছে, অনেকদিন টানা ইউজ করলে। মেডিসিনের নাম? জি না না এগুলো কোথায় ইউজ করবে, ইউজার এক্সিমাস ডিজিজের নাম। ইন্ডিকেশন? হ্যাঁ ইন্ডিকেশন, ইন্ডিকেশন বাই ইউজ। হ্যাঁ টপিক্যাল স্টেরয়েড অনেক দিন ইউজ করলে কিন্তু কিছু সাইড এফেক্ট আছে, যেমন স্কিনের অ্যাট্রোপি হয়ে যাবে। স্কিনটা অ্যাট্রোপি মানে কি? এক্সিমা সিম্পটম চুলকাবে আপনার পায়ে হাতে, ছবি দেখালে ভালো হবে। আপনাদের তো এখন এটা মেডিসিনে পড়বেন আর কি, এক্সিমা সম্পর্কে মেডিসিনে পড়বেন। জি এইগুলো কি একজিমা টাইপসের? এটা তো এখন কোনো লেশন নেই, আগে কিরকম ছিল দেখতে হবে, এটা তো অ্যাক্টিভ না এখন। এই টাইপসের ছিল, মানে এটা এরকমই ছিল। মাঝে মাঝে বেড়ে যায় চুলকায়, হ্যাঁ মানে চুলকায়, সবসময় চুলকায়, বের পানি টানি হালকা পানির মতো বের হয় বা এরকম হয়। ঘাম মাছের মতো উঠে, মানে ওইটা চাপ দিলে পানি বের হয়। হ্যাঁ একজিমা হতে পারে। আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে অ্যাজমা বা এরকম একজিমা? না অ্যালার্জি সমস্যা আছে আপনার? অ্যালার্জি সমস্যা আছে? হ্যাঁ আমার অ্যালার্জি সমস্যা আছে। হ্যাঁ, হতে পারে। বুঝছেন, এগুলো আপনার ডিজিজ গুলো পড়বেন মেডিসিনে। আরেকটা এরকম রোগী মানে স্কিনের সমস্যা আছে এবং অ্যানালজেটিক সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ বুঝিনি। সমস্যা আছে একসাথে এবং স্কিনের সমস্যা আছে। হ্যাঁ স্কিনের সমস্যা আছে আর অ্যানালজেটিক অ্যালার্জি সমস্যা আছে। না অ্যানালজেটিক সমস্যা আছে। যারা ব্যথা আছে, ব্যথা, হ্যাঁ হ্যাঁ। তো অ্যানালজেটিক ওষুধগুলো মানে ব্যবহার করতে পারি না যে স্কিনের ক্ষতি করে আছে, অ্যালার্জি সমস্যা আছে। কি করা যাবে? আপনার প্রশ্নটাই বুঝিনি। ওনার প্রশ্ন বুঝেছেন আপনারা, বলছে ব্যথা আছে সাথে কি আছে, স্কিনের সমস্যা আছে। ব্যথার ওষুধ ইউজ করলে কি হবে? স্কিনের মানে একটু আরো এফেক্ট অনেক করে, ওনাকে করে, যে কোনো ওষুধই করে, যে কোনো ব্যথার ওষুধই করে। তাহলে তো ওনাকে ওটা অ্যাভয়েড করতে হবে, অন্য কিছু ট্রাই করতে হবে আর কি, ব্যথার জন্য অন্য কিছু ট্রাই করতে হবে। হাইপার সেনসিটিভিটি বলে, এটা আমরা বলেছিলাম না যে কোনো ড্রাগ খাওয়ার পরে রিঅ্যাকশন হয়, হাইপার সেনসিটিভিটি আর কি। তবে এরকম রেয়ার, কিন্তু সব ওষুধের ক্ষেত্রে হয় এরকম পাওয়া যায় না সাধারণত। কোনো একটা ড্রাগসের প্রতি কারো হাইপার সেনসিটিভিটি থাকতে পারে, তাহলে আপনি যেটার প্রতি হাইপার সেনসিটিভিটি নেই সেটা দিতে হবে, এরকম কিছু দিতে হবে আর কি। আর কোনো কোশ্চেন? জি জন্ডিস, আপনার তো যা ইচ্ছে তাই টপিক বলছেন। হ্যাঁ এটা তো বলেছিলাম, স্ক্যাবিসে দিবেন, স্ক্যাবিস নিয়ে বলেছিলাম না? স্ক্যাবিসে দিবেন। কোথায় ইউজ করবেন, অ্যান্টি স্ক্যাবিস নাকি কোন নাম বলবো? মানে
স্যার একটা স্কেবিস আর একটা কি জানি পেডিকুলোসিস ইউসেস পেডিকুলোসিস উকুন আছে না উকুন এদিকে উপন হলে ইউজ করে উকুন হলে না 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 আপনি অ্যান্টি স্ক্যাবিস বলেছেন না এটা হলো পারমিথ্রিন আর হলো বেনজাইল বেনজয়েট পারমিথ্রিন বেনজাইল বেনজয়েট আমরা কোথায় ইউজ করব স্ক্যাবিস হলে ইউজ করব পেডিকুলোসিস হলে ইউজ করব আমি তো বুঝা যাচ্ছে স্ক্যাবিসটা কি মানে কি রোগ কি রোগ প্রথমে বলেছিলাম খেয়াল করেননি কে বলবেন বলেন তো স্ক্যাবিস নিয়ে একটু বলেছিলাম যে এটা মনে বলছিল স্যার মানে গোটা ছোট ছোট গোটা গোটা করে পুরো শরীরে হয় আর কি হ্যাঁ চুলকাবে কোথায় কোথায় হবে ওটা বিশেষ করে আমরা এখানে হামলে করে এরপরে চিপা হতে পারে বাইরে চিপা হতে পারে ফুসপাত্রা হ্যাঁ মানে পুজ হয়ে আপনার ইয়ে হয়ে যায় পুজ হয়ে যায় রাত হয়ে কখন চুলকাবে বেশি চুলকাবে কখন রাতে রাতে বেশি চুলকাবে আর এটা হলো মানে ইয়ে থাকবে এই কন্টাক্ট হিস্ট্রি থাকবে মানে একজনের হলে ফ্যামিলিতে আরো কয়েকজনের থাকবে রিস্ক নেন আর ঘরে আর কারো আছে কিনা বলবো যে হ্যাঁ আছে আরো কয়েকজনের আছে ওইটা হলো স্ক্যাবিস ঠিক আছে এগুলো আপনার মেডিসিনে ডিজিজ গুলো পড়বেন এখন তো ডিজিজ পড়ছেন না ওই ডিজিজে কিভাবে ইউজ করে তাও একটু আইডিয়া দিলাম বলেন সিএনএস ড্রাগস কোনটার মেকানিজম স্যার জেনারেলি যেগুলো আছে হ্যাঁ ক্লোনাজিপাম ডায়াজিপাম এগুলো এগুলো মেকানিজম শুনতে যাচ্ছেন আচ্ছা মেকানিজম হলো এগুলো হলো আমাদের সিএনএস ড্রাগস গুলো আমাদের বিভিন্ন রিসেপ্টরের উপর কাজ করে ঠিক আছে যেমন আপনার এগুলো কোন গ্রুপের ড্রাগ বেনজোডায়াজিপিন হ্যাঁ ঠিক আছে ক্লোনাজিপাম ডায়াজিপাম লরাজিপাম মিডাজোলাম ট্রায়াজোলাম আছে যা আছে আপনাদেরকে তো ক্লাসিফিকেশন পড়ানো হয়েছে তাই না এগুলো আর কি তারপর আর কি কি আছে বারবিচুরেটস আছে এটা কি এটা মেডিসিন লাগে বারবিচুরেটস হ্যাঁ এই গ্রুপের ড্রাগ যেটা পড়াতে মেডিসিন না না এটা আরেকটা এটা সিএনএস বারবিচুরেটের মধ্যে কি আছে ফেনোবারবিটন আছে জানি না তো এই ক্লাস তো আমি নিয়ে দেখেন কোন নাম্বার ক্লাস থায়োপেন্টক সোডিয়াম খেয়াল করেন যে মেকানিজম জানতে চেয়েছেন এটা হলো আমাদের গাবা রিসেপ্টরের উপর কাজ করে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড ঠিক আছে আমাদের সিএনএস এ থাকে ব্রেনের মধ্যে থাকে গাবা রিসেপ্টরের উপর কাজ করে এটা হলো কাজ গাবা মানে গাবার অ্যাক্টিভিটিটা বাড়ায় গাবা হলো আমাদের কি ধরনের নিউরোট্রান্সমিটার ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার ঠিক আছে কিছু আছে আমাদের এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কিছু আছে ইনহিবিটরি হ্যাঁ তো এটাকে আপনার ইনহিবিট করবে আর কি মানে এই রিসেপ্টরের উপর কাজ করে এটার অ্যাক্টিভিটি বাড়ালে কি হবে ইনহিবিশন হবে সিএনএস ডিপ্রেশন হবে যে আমরা ঘুমের জন্য এগুলো ইউজ করি না এটা ইউজ করে আপনার অ্যানেস্থেসিয়াতে ইউজ করা হয় ফেনোবারবিটন এটা বিভিন্ন কনভালশন বা সিজারে ইউজ করা হয় এটা আর কি গাবা এখন এই দুইটাই গাবার উপর কাজ করে একটা হলো গাবা আর্জিক আর একটা হলো গাবা আর্জিক প্লাস গাবা মাইমেটিক এগুলো মানে গাবা ব্লকার আর কি হ্যাঁ গাবা রিসেপ্টর ব্লকার না গাবা আর্জিক গাবার অ্যাক্টিভিটি বাড়াবে হ্যাঁ অ্যাগনিস্ট ব্লকার না অ্যাগনিস্ট কি হবে গাবা আর্জিক বুঝেন মানে গাবার অ্যাক্টিভিটিটা বাড়াবে গাবার প্রতি সেনসিটিভিটি বাড়াবে রিসেপ্টরের ঠিক আছে আর মাইমেটিক হলো গাবা মাইমেটিক হলো সে নিজেই গাবার মতো কাজ করবে নিজে গিয়েই গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড হবে সে এত কিছু মনে হয় জানতে চেয়েছেন তাই বললাম
আর নিউরোপ্যাথিক পেইন হলো যে মানে নিউরনের কারণে যে পেইন হচ্ছে, নার্ভের কারণে যে পেইন হচ্ছে, যেমন ডায়াবেটিস রোগীদের হয় বেশি, হাত পা একটু জ্বালা পোড়া করবে, ঠিক আছে, বিশেষ করে হাত। গ্লোভস এন্ড স্টকিং প্যাটার্নস কিভাবে শুরু হবে, যে হাতের ওষুধ তো অনেকগুলো ইউজ করা যায়। আমরা বিশেষ করে এই আপনার ভিটামিন B1, B6 আর B12, ঠিক আছে, এগুলো ইউজ করি, কম্বিনেশন পাওয়া যায়। যেমন নিউরো বি বিভিন্ন নামে পাওয়া যায়। আরো কি না ভিটামিন অ্যানালজেসিকের মধ্যে আমরা দিব প্রিগাবালিন। ওই এখানে অ্যানালজেসিক কাজ করবে না, প্রিগাবালিন, ঠিক আছে। প্রিগাবালিন এবং নিউরো বি এগুলো আমরা ইউজ করি নিউরোপ্যাথিক পেইনে। ডায়াবেটিস রোগীদের হতে পারে নিউরোপ্যাথি মানে হাড়ে গিরে ব্যথা না, নিউরোপ্যাথিক পেইন হবে অন্যরকম, একটু জ্বালা পোড়া থাকবে হাতে পায়ে, ঠিক আছে, একটু সেন্সেশনটা একটু কম পেতে পারে, ঠিক আছে। মাস্কুলোস্কেলেটাল পেইনে তো আমরা অ্যানালজেসিক ইউজ করি, যেগুলো আপনারা বলছেন NSAID, এগুলো আর কি মাস্কুলাস মানে স্কাপুলার পাশ আশেপাশে আর লো ব্যাক এগুলো কি বড় পেইন ছাড়া। হ্যাঁ, NSAID ইউজ করব না, NSAID ইউজ করতে পারবো যদি আদার কন্ট্রাইন্ডিকেশন না থাকে, ঠিক আছে। কিছু পেইনে অ্যানালিসিস কাজ করে না স্যার? অ্যানালিসিস কাজ করবে না, অবশ্যই কাজ করবে। সেটা তো আপনাকে করতে হবে। আপনি বলেছেন মাস্কুলোস্কেলেটাল পেইন হলে তো কাজ করবে। এটা যদি আবার এখন হয় নিউরোপ্যাথিক পেইন হয়, এখানে পেইন নিউরোপ্যাথিকও হতে পারে, যেমন PLID হতে পারে, তখন কাজ করবে না। PLID প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক মানে হলো ডিস্কগুলো আপনার আমাদের যে ভার্টিব্রা আছে এখানে স্লিপ খেয়ে আমাদের স্পাইনাল কর্ডটা বের হয়ে গেল, ঠিক আছে, কম্প্রেশনের কারণে বা কোনো ভার্টিব্রা ভাঙার কারণে, তখন এই পেইনটা কিন্তু অন্যরকম হবে। তখন পেইনটা থাকবে, এদিকে থাকবে, বলো যে হাঁটুর নিচে পর্যন্ত যায় ব্যথাটা, এখানে ব্যথাটা আছে, ব্যথাটা হাঁটুর নিচেও যাচ্ছে, তখন আমরা ওই যে প্রিগাবালিন ওগুলো দিব, তখন নিউরোপ্যাথিক পেইনের মেডিসিন দিব। আর যদি মাস্কুলোস্কেলেটাল পেইন মানে কি আমি বসেছিলাম অনেকক্ষণ বা কারণে ভারী কাজ করেছি, তখন ব্যথা হচ্ছে, তখন তো NSAID কাজ করবে। আর কিছু বলবেন? স্যার ব্যথার ওষুধের মধ্যে হ্যাঁ, ব্যথার ওষুধের মধ্যে সবচেয়ে ক্ষতিকর কোন গ্রুপের ওষুধগুলো স্যার? সবচেয়ে ক্ষতিকর প্রত্যেকটারই কম বেশি অ্যাডভার্স ইফেক্ট আছে। আমার অনেকগুলোর মধ্যে একদম কম সাইড এফেক্ট আছে এমন ওষুধগুলো আছে। NSAID গুলোর সাইড এফেক্ট বললাম আমরা, পেপটিক আলসার বা কিডনি প্রবলেম গুলো করবে। যেগুলো আমাদের CNS এ কাজ করে সেগুলো আবার CNS এ সমস্যা করবে, ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলবে। মরফিন, প্যাথিডিন এগুলো তো অ্যাডিকশন করে ফেলতে পারে পেশেন্টকে, সেগুলোর আবার অন্যরকম সাইড এফেক্ট, কম বেশি সাইড এফেক্ট আছে। তার মধ্যে সেফ হলো প্যারাসিটামলটা, কিছু সেফ আছে আমাদের, ঠিক আছে। স্যার অ্যানালজেসিকের সেম বিভাগটা আমরা পাইছি, অবয়েড, তারপরে NSAID, জি, তারপরে ক্রনিক। এবার অ্যানালজেসিকটা কি? যেটা ব্যথার জন্য ইউজ করা হয় সেটাই অ্যানালজেসিক বলা যায়। স্যার যদি একটু লিখে দিতেন, যদি পরিচয় আসে, আবার বাংলা ইংরেজি যদি বাংলা বলে যায় অ্যানালজেসিক মানে যেটা ব্যথার জন্য ইউজ করা হয় সেটাই। সরি, যেসব ওষুধগুলো ব্যথার জন্য যে ওষুধগুলো ব্যবহার করবো সেগুলোই অ্যানালজেসিক। আর কোনো কোশ্চেন? স্যার লিপিডের জন্য এই কম্পোনেন্ট লিপিড বাড়লে লিপিড বাড়লে আপনি তো অনেক হাই লেভেলের কথা উঠছেন, পরীক্ষা এগুলো পারলে তো আপনি অনার্স পাবেন। যেমন অ্যাটোরভাস্টিটিন,
রোজোভাস্টেটিন, ঠিক আছে। ফেনোফাইব্রেট, গ্যামফাইব্রোজিন, এর বানানটা কি ছিল? না এগুলো ইউজ করে কমনলি, অ্যাটারবাস্টেটিন, রোজোভাস্টেটিন এগুলো ইউজ করে। ডিসলিপিডিমিয়া, হাইপারলিপিডিমিয়া, কোলেস্টেরল বেড়ে গেলে তখন। তার একটা গ্রোইং পেইন, জি গ্রোইং পেইন আছে না? হ্যাঁ হ্যাঁ, পেইন এটা তো কি ধরনের? গ্রোইং পেইন কি কারণে? আসলে পেইন বললে তো হবে না, আপনাকে ডায়াগনোসিস করতে হবে পেইনটা কেন, পেইনটা কিরকম, গ্রোইং পেইন কেন হচ্ছে। অনেক কারণে হতে পারে গ্রোইং পেইন, এখন আমি তো বলতে পারছি না ওটা কি কারণে, ওই স্পেসিফিক কারণ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। যেমন আপনার ইউটিআই হতে পারে, হিস্ট্রি নিতে হবে। যেমন ইউটিআই হতে পারে, তার তল পেটে ব্যথা আছে কিনা, আশেপাশে আছে কিনা, ঠিক আছে, প্রস্রাবে জ্বালা পোড়া আছে কিনা, তাহলে একটা, তাহলে ইউটিআই হতে পারে। মেল পেশেন্ট না ফিমেল পেশেন্ট? মেল পেশেন্ট, তাহলে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে আর কি। তাহলে ইউটিআই হতে পারে। ইউটিআই হলে আমরা ইউটিআই ট্রিটমেন্ট দিলে ব্যথাটা ভালো হয়ে যাবে, সাথে আমরা ভিসেরালজিন বা এসব দিতে পারি, ঠিক আছে, মানে অ্যালজিন যেটা অ্যান্টিস্পাজমোটিক, ওই ওষুধ দিতে পারে। এই রোগীর ক্ষেত্রে বলেছি আমি, সব রোগীকে আবার অ্যালজিন দিয়ে দেন না। তাছাড়া একটা ফার্মেসিস্ট গেলে যদি বলা হয় আমার পেট ব্যথা বা এটা মহিলা বড় তার ফুল এলজিন মেরে দেয়। হ্যাঁ এটাই আর কি, বড় করে না খালি পেটে খায়, সমস্যা নেই, এটা সমস্যা হবে না, দুটোটাই দিতে খালি গরম খেতে পারবেন। তারপর তাহলে এটা আপনার ইউটিআই হতে পারে, ঠিক আছে, ইউটিআই হলে ইউটিআই ট্রিটমেন্ট দিতে হবে। ইউটিআই কোনো সমস্যা নাই স্যার, ইউটিআই হলে তো স্যার কনফারেন্স সমস্যা হবে। তলপেটে ব্যথা থাকে বললেন না, সব সিম্পটম থাকবে। দাঁড়ান ওনারটা অ্যান্সার দিই, আপনি বলেন কোশ্চেন। তো এটা তাহলে আর কি হতে পারে? ইউটিআই হতে পারে, এটা ইয়ে এপিডিডাইমো অর্কাইটিস হতে পারে। ব্যথাটা কি আর নিচের দিকে যায় কিনা, অন্য কোথাও আছে কিনা, অন্তঃকোষে আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। একদম মানে জয়েন্টের পাশে কি কালচারের জয়েন্ট, এপিডিডাইমো অর্কাইটিস হতে পারে, ইউটিআই হতে পারে, এটা আপনার রেনাল কোনো সমস্যা হতে পারে, মানে ইউরেটারিক স্টোন বা এরকম কিছু হতে পারে। এটা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ফার্দার প্রসিড করতে হবে আর কি, সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, এক্সরে কিউডি। হ্যাঁ খুব বেশি সিভিয়ার না হলে তো সমস্যা নেই, কিন্তু যদি সিভিয়ার তাহলে তো ইউরেটারিক কলিকও হতে পারে। স্টোন আছে না, স্টোন হতে পারে, হতে পারে। হ্যাঁ ব্যথাটা কিরকম, ব্যথাটা কিরকম, স্পাজমোটিক কিনা, মানে কিছুক্ষণ থাকে কিছুক্ষণ চলে যায় এরকম ব্যথা? আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আগাতে হবে। ডিডি আছে, এগুলো ডিডি হতে পারে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, কিন্তু কনফার্ম তো আমি বলতে পারছি না কি হবে। এটা ইউটিআই হতে পারে। হ্যাঁ হিপ জয়েন্ট হঠাৎ করে ব্যথা কেন হলো? একটা নামনেস তৈরি হয়ে গেল। আচ্ছা কেন হচ্ছে, কখন হয় ব্যথাটা, কখন হয়, পেশেন্টের বয়স কেমন, কখন হচ্ছে ব্যথাটা, সকালে হয় বেশি নাকি কাজকর্ম করার কারণে হচ্ছে? তাহলে এটা নন ইনফ্ল্যামেটরি আর কি, এমনি মেকানিক্যাল পেইন হতে পারে। যদি এটা সকালে বেশি হয়, সকালে ঘুম থেকে উঠলে বেশি হয়, তাহলে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, তাহলে ব্যথাটা মানে একটু মারাত্মক ধরনের ব্যথা হতে পারে। হ্যাঁ সকালে ঘুম থেকে উঠলে হাঁটা চলা করতে পারে না, আস্তে আস্তে পরে ব্যথাটা কমে যায়, যদি এরকম হয় তাহলে এটা একটু সিরিয়াস ব্যথা। আর যদি এরকম হয় যে কাজকর্ম করার কারণে একটু ব্যথা হচ্ছে বা ইয়ে হচ্ছে, হ্যাঁ হবে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, এসপিআই, স্পন্ডাইল আর্থ্রাইটিস। হ্যাঁ
যেগুলো সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বলি সেগুলো আমাদের এই হিপ জয়েন্ট, এসব জয়েন্ট, এক্সিয়াল জয়েন্ট, এগুলো আসলে পড়ে লাভ নেই আপনাদের, মানে বললাম আর কি। তারপর আপনার কোশ্চেন বলেন। হ্যাঁ ভালো কোশ্চেন করেছেন। পেশেন্ট কি মেল না ফিমেল? হ্যাঁ পুরো বডি জ্বালাপোড়া করে, এরকম বেশিরভাগ সাইকোলজিক্যাল হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? যদি ইয়াং হয় বা ইয়ে হয়, স্যার ইউরিক অ্যাসিড বাড়লে কি কি সমস্যা হয়? গাউট হবে, আর্থ্রাইটিস হবে, গাউট হবে। হ্যাঁ কি কারণে ইউরিক অ্যাসিড বাড়ে? অনেক কারণ হতে পারে। কিছু কিছু ড্রাগস আছে যেমন পাইরাজিনামাইড, আপনার থাইরয়েড ডায়াবেটিক্স, সেগুলো ড্রাগসের কারণে হতে পারে। কিডনি প্রবলেম থাকলে হতে পারে, কিডনি প্রবলেম থাকলে অবশ্যই হবে। মোর ইনটেক হলে সেক্ষেত্রে হতে পারে। তারপর আপনার ব্লাড ক্যান্সার, লিউকেমিয়ার কারণে হতে পারে, লিউকেমিয়ার কারণে হতে পারে। আচ্ছা অনেক কারণ হতে পারে। স্যার কোনো কারণে যদি ড্রাগ এফেক্ট করে, ড্রাগ এফেক্টের পরে যদি শরীরে পানি চলে আসে বা এমনি কারণে যদি শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়, হ্যাঁ যদি কোনো কারণে মানে ড্রাগ এফেক্ট করে, তখন যদি শরীরে পানি চলে আসে রোগীর, বা মানে কি ড্রাগ এফেক্ট করেছে সেটা জানতে হবে তো। মানে ধরুন যে কোনো মানে অ্যালার্জিক ড্রাগ বা অ্যালার্জিক ড্রাগ খাওয়ার পর এফেক্ট হয়েছে, কিরকম হয়েছে, কিরকম ফুলা বলতে আপনি কিরকম বোঝাচ্ছেন? মানে একটা হলো যে পুরো শরীরে পানি চলে আসে। বয়স পেশেন্টের বয়স কেমন হবে? বয়স্ক পেশেন্ট না ইয়াং পেশেন্ট? আপনি কি স্যালাইন দিয়েছেন, আইভি ইনফিউশন দিয়েছেন, নাকি এমনি ওরালি ড্রাগস দিয়েছেন? ওরাল ড্রাগ। ওরাল ড্রাগ। পুরো শরীর ফুলে গেছে বলতে কি রকম? পানি চলে আসে নাকি শরীর চুলকায় একটু ফুলে গেছে? পানি চলে এসেছে। তাহলে আপনার প্রবলেম হয়েছে, যেমন উইক লাগে, তারপরে হাঁটতে পারে না, তারপর মানে পুরো শরীর অ্যালার্জিতে হয়ে গেছে, র্যাশ উঠে গেছে, ওই টাইপের হলে র্যাশ হলে, অ্যালার্জি হলে আপনি তখন দিবেন, ওই যে আরটিকে ট্রিটমেন্ট দিবেন, H2 ব্লকার দিবেন, H1 ব্লকার দিবেন, অ্যান্টিহিস্টামিন দিবেন, আর দিবেন যদি র্যাশ হয়, ঠিক আছে? যদি ইমিডিয়েট হয় দেওয়ার সাথে সাথে ইমিডিয়েট, তাহলে ইনজেকশন কর্টিসন দিবেন, হাইড্রোকর্টিসন। হ্যাঁ একটা ইনজেকশন হাইড্রোকর্টিসন দিয়ে দিবেন। হ্যাঁ সাথে সাথে যে কোনো রিঅ্যাকশন হলে, মানে এরকম ধরেন ব্লাড দেওয়ার পরে শরীরে চুলকাচ্ছে বা লাল হয়ে গেছে, তখন আপনারা হাইড্রোকর্টিসন দিয়ে দিতে পারেন সাথে সাথে ইমিডিয়েট। আর যেটা ফুলে গেছে এটা হতে পারে আমার মনে হচ্ছে অন্য কোনো কারণে, ড্রাগ এর কারণে তো এরকম ফুলার কথা না। কিছু কিছু ড্রাগ আছে ফুলা করে, তবে ওটা স্পেসিফিক, যেমন অ্যাঙ্কিলিডিমা করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কিন্তু পুরো শরীর ফুলে যাবে তাহলে স্টেরয়েড হতে পারে। আপনি নিশ্চয়ই স্টেরয়েড দিয়েছেন। স্টেরয়েড দিলে আস্তে আস্তে এটাকে উইথড্র করতে হবে। স্টেরয়েড ইডিমা করতে পারে স্টেরয়েড। আপনাদের এটা তো মেডিসিন ক্লাস না, কিন্তু আপনারা জানতে চাচ্ছেন দেখে বলছি আর কি। যাই হোক, মাইগ্রেন হেডেক হবে কি? সিভিয়ার হেডেক হবে আপনার, সাধারণত ইউনিল্যাটারাল হবে, বাইল্যাটারালও হতে পারে। তারপর কিছু আপনার তখন তার ফটোফোবিয়া থাকবে, ফোনোফোবিয়া থাকবে, মানে আলো দেখলে, লাইট দেখলে খুব বিরক্ত লাগবে। তখন যখন অ্যাটাক হবে, শব্দ শুনলে বিরক্ত লাগবে, একা একা থাকতে, অন্ধকার ঘরে থাকতে পছন্দ করবে। এটা হলো মাইগ্রেন মোটামুটি। সাথে নসিয়া ভমিটিং। জি ফোনোফোবিয়া মানে তার শব্দ শুনতে বিরক্ত লাগবে, আলো বিরক্ত লাগবে, ঠিক আছে? ইউনিল্যাটারাল হেডেক হবে, নসিয়া ভমিটিং থাকতে পারে। আপনার কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকে, যেমন ফিমেল হলে মেনস্ট্রুয়েশন, বা আপনার ইন্টারকোর্স করার পরে, বা জার্নি করলে, হ্যাঁ এরকম অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকে। মানে এই কাজগুলো করলে তার অ্যাটাকটা বেড়ে যায়, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? 11:36 বাজে। কোনটা? না এটা তো মাইগ্রেনে হবে, মাইগ্রেনের কারণেই হচ্ছে তার, এটা প্যাথোলজি আছে, মাইগ্রেনের ট্রিটমেন্ট দিতে হবে। এটা তো মাইগ্রেনের একটা সিম্পটম বলেছি যে মানে ফোনোফোবিয়া।
সবাই একটু কোয়েশ্চেন করা করতেছে, কথা তো বলতে। এটা হলো মাইগ্রেনের সিম্পটম একটা, বুঝেননি? মাইগ্রেন হলে এরকম থাকবে আর কি, তার ফটোসেন্সিটিভিটি ফোনোসেন্সিটিভিটি এগুলো থাকবে। যখন আপনি মাইগ্রেনের ট্রিটমেন্ট দিবেন, মাইগ্রেনের ট্রিটমেন্ট দিবেন আপনি। কোনো বুঝিয়ে না আর স্যার ভেরি রোগটা কি ভেরি 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 ভিটামিন বি1 ডেফিসিয়েন্সির কারণে হয়, ঠিক আছে? চিটাং অঞ্চলে এটা বেশি হয়, কারণ আমাদের এখানে কি খায়, আপনার সিদ্ধ ভাত কিন্তু খায় না, এ খায় আতপ চাল খায় বেশি। আর আমাদের যে বি1 আছে, ভিটামিন বি1, এটা যখন ভাতে চালটা সিদ্ধ করা হয় তখন এটা ভিতরে ঢুকে, ঠিক আছে? জন্য যে ইয়ে করছি আমরা, আতপ চাল খাচ্ছি, সেজন্য চিটাং অঞ্চলে বেরিবেরিটা বেশি হয়। আর কি বলছেন? এসজিপিটি, এটা লিভার ফাংশন টেস্ট, একটা লিভার ফাংশন টেস্ট, লিভারের অবস্থা দেখার জন্য আমরা এটা করি। তারপর আপনি তো ইররিলেভেন্ট কোশ্চেন করছেন আর কি, যাই হোক। আর কোনো আপাতত নেই। আচ্ছা, তাহলে ভালো করে প্রিপারেশন নেন পরীক্ষার সময়। পরীক্ষার সময় আসলে এত পারতে হয় না, আপনারা ওই নামগুলোই বলতে পারেন না, দেখা যায় পরীক্ষার সময় না। আপনারা পারবেন আশা করি, জানি না, আগের